12 রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু কোথাও কোনো অভিযোগ নেই। কোথাও বিএলও মারা যাচ্ছেন না, কোথাও সাধারণ নাগরিক ভোটাররা মারা যাচ্ছেন না, সুইসাইড করছেন না, হৃদরোগে আক্রান্ত হচ্ছেন না। কেবলমাত্র হচ্ছেন কোথায় জানেন? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিরোধিতায় সরব হয়েছেন। 21শে জুলাই সভাতে মনে আছে, ইলেকশন কমিশন ঘেরাও হবে, ইলেকশন কমিশনকে এখানে কোনোভাবেই এসআইআর করতে দেওয়া হবে না, এনআরসি করতে দেওয়া হবে না, এই সমস্ত কথাগুলো বলে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করানো হচ্ছে। উত্তপ্ত করার যে প্রয়াস সেটা চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই আবহে দাঁড়িয়ে বেশ কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটেছে এসআইআর জারি হওয়ার পর। তৃণমূল কংগ্রেস জায়গাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কারণের জন্য, কারণ 30% ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে এবং সেই প্রভাবটা অত্যন্ত ভয়ঙ্কর। 30% ভোট ব্যাংকে যদি প্রভাব পড়ে, মৃত ভোটার বাদ যায়, ভুয়ো ভোটার বাদ যায়, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি এমন ভোটাররা যদি বাদ যায়, তাহলে তো তৃণমূলের একদম কি বলবো, মানে কপালে ভয়ঙ্কর শনি নাচছে। এটাই হচ্ছে মোদ্দা বিষয়। এবং সেই কারণের জন্য এখন এক বিএলওর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল পোস্ট করছেন, ফেসবুকে পোস্ট করছেন, করে তিনি বলছেন মানবিকতার খাতিরে এসআইআরটা বন্ধ করা হোক, ইলেকশন কমিশন প্রস্তুত নয়। এই হচ্ছে মোদ্দা বিষয়। কিন্তু আদৌ এই বিএলওর আত্মঘাতী হওয়ার ঘটনা কি এসআইআর এর চাপে হয়েছে? তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে চাইছে বিএলও মারা যাচ্ছেন, আত্মহত্যা করেছেন, তার অন্যতম কারণ এসআইআর এর চাপ নিতে না পারার জন্য। কিন্তু আদতেও কি তাই? আদতেও কি তাই? এখানে যেটা জানা যাচ্ছে, বিএলওর যিনি মানে মারা গিয়েছেন, ঠিক আছে, তার স্বামী আমি যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি, যে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছে শান্তিমুনি ওরাও, এবং তার স্বামী থানায় গিয়ে অভিযোগ করেছেন, করে বলছেন স্ত্রী ভোটার তালিকার বিশেষ সমীক্ষার কাজে নেমে মানসিকভাবে বিব্রত হয়ে পড়েছিলেন, তাই আত্মহননের পথ বেছে নিয়েছেন। এটা থানাতে অভিযোগ জানাচ্ছেন। প্রশ্নটা এখানে, তার স্ত্রী কি তৃণমূলের লোকেদের দ্বারা আক্রান্তের শিকার হয়েছেন? মানসিকভাবে কি তাকে চাপ দেওয়া হয়েছে? বিএলও হিসাবে তৃণমূলের হয়ে কাজ করতে হবে, না হলে দেখে নেওয়া হবে, এমন চাপ কি দেওয়া হচ্ছিল? এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। চাপটা এসআইআর করতে গিয়ে হয়েছে ঠিকই, কিন্তু চাপটা দিচ্ছেন কারা? সেই সমস্ত কল রেকর্ড সব ডিটেলস আপনাদের শোনাবো। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। নমস্কার, আমি বিট্টু রায়চৌধুরী। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস প্রমাণের চেষ্টা করছে বিএলওরা আতঙ্কের মুখোমুখি হচ্ছেন, তারা চাপের মুখোমুখি হচ্ছেন এই কারণের জন্য, কারণ এসআইআর ঘোষণা হয়েছে এবং ইলেকশন কমিশন চাপ দিচ্ছে। কমিশন ইতিমধ্যে জানিয়েছেন যে বিএলও মারা গিয়েছেন, তার যে মৃত্যুর ঘটনা সেটা প্রকৃত তদন্ত হবে। এবং মৃতার স্বামী তিনি থানায় গিয়ে বলছেন এই এসআইআর এর কাজ করতে গিয়ে প্রচন্ড চাপে পড়ে গিয়েছিলেন, সেই কারণের জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার স্ত্রী। বেশ, এবার চাপটা কে দিচ্ছে? ইলেকশন কমিশন দিচ্ছে? এটাই হচ্ছে প্রশ্ন। ইলেকশন কমিশন চাপ দিচ্ছে নাকি না এই চাপের পেছনে তৃণমূলের কোনো নেতার হাত রয়েছে? মনে পড়বে সম্প্রতি আপনাদের একটি রেকর্ড আমি শোনাচ্ছি, এবং সেখানে এক তৃণমূল নেতা এক বিএলওকে কিভাবে চাপ দিচ্ছেন, রেকর্ডটা শুনুন। কাজ শুরু করে দিয়েছি। কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা দিয়ে দিচ্ছিস। এখন আসবে একা একা, তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো লোক বসে। এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ি এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার। আরে বাবা, আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। ওদের তো শুরু করে সেটা ঠিক আছে, তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো আমাকে জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি ইসিআই যেরকম তুই জানিয়ে দিস। তুমি বেশি পাকামো করবি না কিন্তু, আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম।
আরে বলে বাবা দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি, তারপর যেখানে খুশি গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি বলে এভাবে দিলাম, কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে দিলে আমাকে বলে করবি এখানে, আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক দাঁড়িয়ে পাঠানো, আছি। তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই বলে ধরনের দিলাম। কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি তো কোথায় ফোন বলতে করলে আমি আমাকে। বলেছিলাম তুই বেরানোর আগে আমাকে জানাবি? বেশি পাকামো মারবি না, তুই আমি বলে দিলাম। দেখো সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তোর লোক কাজ তুই পাঠাও, কর, আমি কোনো দাঁড়িয়ে আমাদের আছি। অসুবিধা নেই। তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠুদাদের বাড়ির এখানে। হ্যাঁ মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক, আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, হ্যাঁ, আমাকে তো পাঠাচ্ছি। ওখান থেকে ফোন করছে হ্যাঁ, বাবা। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলায় সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে ঠিক আমাকে আছে। এখান থেকে করে স্কুলে ঠিক যেতে আছে, হবে, আমাদের কি কাজ সেটা- ছাড় দিয়েছে? ঠিক আছে, যাই হোক কাজ ছাড় দিক আর যাই দিক, আমাদের ছাড়া পাকামি মারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি লোক পাঠাচ্ছি তুমি এক্ষুনি। আসো তাড়াতাড়ি। গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট করে তিনি কি বলছেন? তিনি বলছেন এই বিএলওর মৃত্যুর ঘটনা বা এই সমস্ত আত্মঘাতী হওয়ার ঘটনায় সবটা মিলিয়ে এসআইআর এর পরে প্রায় রাজ্যে 28 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। এ রাজ্যের 28 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। যাই হোক, প্রথম যে মৃত্যুটা সেটা সুইসাইড নোট লেখা ছিল, সেই সুইসাইড নোট যিনি লিখেছেন তার আঙুলই নেই, তিনি সুইসাইড নোট লিখছেন। এমন সব আষাঢ়ে গল্প কার্যত তৃণমূল কংগ্রেসের তরফে প্রপাগ্যান্ডা হিসেবে ছড়ানো হচ্ছে। সেটা হচ্ছে এসআইআর বিরোধী প্রপাগ্যান্ডা। আমি আবারও বললাম, এসআইআর জারি হলে 30% ভোট ব্যাংক, মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশ ভোটার, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার সবার নাম বাদ যাবে, এবং সেটা হয়ে গেলে তৃণমূলের গদি নড়বড় নড়বড় করবে, টলমল টলমল করবে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং সেই উদ্বেগ থেকে তিনি বারবার আবেদন করছেন, নিবেদন করছেন, প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন এসআইআর বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। কিন্তু আদতেও এসআইআর বন্ধ করার কি প্রয়োজনীয়তা রয়েছে? আপনারা কি ভাবছেন? এসআইআর বন্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর বন্ধ করা হোক। এসআইআর কোনো পরিকল্পনাহীনভাবে এগোচ্ছে, সেই কারণের জন্য 28 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন বিএলও রয়েছেন। এই গোটা বিষয়টা নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একবার দেখে নিন। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে। উনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এসআইআর স্থগিত করতে, এই 28 জনের মৃত্যুকে সামনে সেটা ওই উনি আর উনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে, এবং গেলে উনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। একটাই বিষয় যে এতগুলো রাজ্য, 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, এসআইআর চলছে, এমনকি ইন্ডি জোটের অন্যতম সদস্যের রাজ্যেও এসআইআর হচ্ছে। তাদের তরফে কোনো রকম কোনো স্টেটে মৃত্যুর ঘটনা সামনে আনা হচ্ছে না, কোনো আত্মহত্যার ঘটনা তো সামনে আনা হচ্ছে না। তাহলে যত কাণ্ড ঘটছে সব ওয়েস্ট বেঙ্গলেই কেন? এক একটা মৃত্যুর ঘটনাকে এসআইআর বিরোধী প্রপাগ্যান্ডা হিসেবে তুলে আনার নেপথ্যে একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে গদি বাঁচাতে হবে। কারণ এসআইআর যদি এখানে 70%ও ঠিকভাবে হয় তাহলে গদি টলমল করছে, গদি টলমল করছে, এবং সেটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। তাই তো রেড রোড থেকে মিছিল করে
জোড়াসাঁকো পর্যন্ত যাওয়া, সেখানে গিয়ে একের পর এক এমন কথা বলা যে কথার মধ্যে কোনো রকম কোনো যুক্তি তর্ক খুঁজে পাবেন না। আর মানুষকে বোঝাচ্ছেন যে এসআইআর আমরা হতে দেব না, এসআইআর হচ্ছে এনআরসি। আরে এসআইআর এবং এনআরসি দুটো পদ্ধতিই আলাদা। প্রপাগ্যান্ডা একটা দারুণ জিনিস। হিটলারের সময় তো প্রপাগ্যান্ডা হতো, বিভিন্ন সিনেমা হতো। প্রপাগ্যান্ডা খুব ভালো জিনিস। এসআইআর বিরোধী যে প্রপাগ্যান্ডা এই মুহূর্তে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এতে করে সাধারণ মানুষের যে জীবনযাত্রা তাতে সমস্যা হতে পারে। কেন জানেন? কারণ আপনাদের রোজগার, আপনাদের কর্মসংস্থান, আপনাদের খাদ্যের ওপর ভাগ বসাচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই কারণের জন্য এসআইআর জারি হওয়ার পর এখনো পর্যন্ত 3 থেকে 3.5 লক্ষ বাংলাদেশি পালাচ্ছে বাংলাদেশে, কাঁটাতার টপকাতে না পারলে যেখানে নন ফেন্সিং জায়গা আছে সেখান থেকে বাংলাদেশ পালানোর চেষ্টা করছেন। এবং সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আপনারা ভেবে দেখুন, বাংলাদেশি যদি এখানে না থাকতো তাহলে এই বাংলাদেশিগুলোর আবির্ভাব হলো কোথা থেকে? হঠাৎ করে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মাধ্যমে, স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তুলে ধরছেন। বলছেন তারা সল্টলেকে থাকেন, তারা নিউ টাউনে থাকেন, তারা সিটি সেন্টারে থাকেন। ভাবতে পারছেন এত বাংলাদেশি এতদিন ধরে ছিল, তারা ভোটার কার্ড, আধার কার্ড বা এখানে জায়গা পেল কি করে? পুলিশ প্রশাসন কেউ কিছু জানতো না। এবং এই কারণের জন্যই কি এত ভয়? এই কারণের জন্যই একের পর এক মৃত্যুর ঘটনা। এবং বিএলও মৃত্যুটাকে এমন ভাবে দেখানো হচ্ছে এসআইআর এর জন্য, ইলেকশন কমিশনের জন্য বিএলও মৃত্যু হয়েছে, কিন্তু আদতেও তাই? তাহলে পরপর এভাবে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে কেন? বিএলওরা বারবার ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন কেন? বলছেন কেন কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হোক, যাতে করে তারা নিরপেক্ষভাবে নির্বিঘ্নে কাজ করতে পারেন? বিএলওরা কাঁদছেন, তারা আতঙ্কে ভুগছেন, এবং তাদেরকে থ্রেট দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ভাবতে পারছেন এই থ্রেট থেকে তো মানসিক অবসাদে আত্মঘাতী হতে পারেন। তৃণমূল কংগ্রেসের যে থ্রেটগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে বিএলওদের, সেই কারণের জন্য তো মানসিক অবসাদে আত্মঘাতী হতে পারেন। আমি আবারও বলছি, যিনি মারা গিয়েছেন শান্তিমুনি উঁরাও, তার স্বামী থানায় যাচ্ছেন, থানায় গিয়ে কোট আনকোট যে শব্দটা ব্যবহার করছেন, স্ত্রী ভোটার তালিকার বিশেষ সমীক্ষার কাজে নেমে মানসিকভাবে বিব্রত হয়ে পড়েছিলেন, সেই কারণে আত্মঘাতী হয়েছেন। এবার আপনারা ভাবুন, ডিরেক্টলি কিন্তু বলেননি যে এসআইআর করার জন্য ইলেকশন কমিশনের ভূমিকার জন্য আত্মঘাতী হয়েছেন। এর নেপথ্যে কিন্তু এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, এলাকার নেতারা, দাদারা, তারা ভয় দেখাচ্ছিলেন বিএলওকে। সেটাও তো হতে পারে, তাই না? সেটাও তো হতে পারে। কারণ একের পর এক রেকর্ড তো আপনাদের শুনিয়েছি। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আরেকটি রেকর্ড, কিভাবে বিএলওকে শাসাচ্ছেন এক তৃণমূল নেতা। ভাবতে পারছেন এরপরে কি হবে? এসআইআর যাতে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তার জন্য মৃত্যুর যে ন্যারেটিভ, যে গল্প ফাঁদা হচ্ছে, তাতে অনেকে বিশ্বাস করছেন এবং অনেকের মাথায় প্রশ্ন উঠছে বিভিন্ন রকম। আপনারা কি ভাবছেন? আপনারা সেটা জানান। কোন কারণের জন্য বিএলওর মৃত্যু ঘটছে? কোন কারণের জন্য ঘটছে? কমিশনের চাপে, নাকি না এই তৃণমূল কংগ্রেসের দাদাদের চাপে, যারা বিএলওদের মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে সঠিকভাবে এসআইআর করলে, কাগজ পত্র ফর্ম জমা দিলে তাহলে বুঝে নেওয়া হবে। এই কারণের জন্য, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।